হচ্ছে লাস্ট ক্লাসে সামারি হচ্ছে মেইনলি এটা থেকে মোটামুটি যা আসার আসবে ইনশাআল্লাহ এর থেকে বাড়িতে কিছু আসে না এখান থেকে। আর বই দিতেছে পয়েন্ট আকারে দেওয়া আছে, বইতে একটু লিঙ্ক করলে হয়ে যাবে। একটু তুলে নাও খাতায়। হয়েছে এটা, আমি কি এটা ক্লোজ করবো? আর একটু হয়ে হ্যাঁ, ঠিক আছে। হয়েছে। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইয়ংস মডুলাস পর্যন্ত পড়ছিলাম। এতটা পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের, কিন্তু ইয়ংস মডুলাসের সাথে হচ্ছে আর কিছু ফর্মুলা আমি লিখে দিচ্ছি। তো ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ফর্মুলা আমরা কি জানি, y হচ্ছে f বাই a বা l বাই m, এভাবে মাথায় রাখবা এরকম ভিত্তিতে। এখানে তোমার এলিজিবল হচ্ছে কি, মানে দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু খুলে দিচ্ছি। তাহলে এখানে তো y কি জানি f বাই a বাই l বাই n, ঠিক আছে? এখানে l কি ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন। তো l আমরা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে l আলফা ডেল থিটা। এটা হচ্ছে কখন, ধরো তোমার কাছে একটা রড আছে, সেটা তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে উত্তপ্ত করে ধরো 10 ডিগ্রি সেলসিয়াসে নিছে। তোমাকে এখানে আলফা দিয়ে দেবে, আলফা হচ্ছে ধরো তোমার তাপ প্রসারণ সহক বা একটা তাপ সংকোচন সহক, তোমাকে ওটা দিয়ে দেবে। ওই টাইপের ম্যাথ আমি তোমাকে করাবো, জাস্ট এখন ফর্মুলাটা একটু লেখা রাখো। এল আলফা ডেল থিটা। ডেল থিটা মানে কি, তাপমাত্রার পরিবর্তন 10 - 5, এটা একটু মাথায় রাখবা। তাপমাত্রা রিলেটেড কিছু দিলে তখন হচ্ছে এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এল ইজ ইকুয়াল টু এল আলফা ডেল থিটা। ইয়াংস মডুলাস আর তেমন কিছু নাই, আর ম্যাথ কয়েকটা দিছি, এগুলো ইজি ছিল, আমি আজকে কয়েকটা দেখা দেবো। দেখো, তো এরপরে আমাদের আসতেছে হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে কি কিন্তন, ওই যে তোমার কিন্তন গুণাঙ্ক পড়ছিলাম, আঁকায় কিন্তন বিকৃতি পড়ছিলাম, ওটা রিলেটেড।
সেটাকে কি বলতেছে? দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা দিয়ে অত বেশি ম্যাথ আসে না, সবচেয়ে বেশি ম্যাথ আছে তোমার ইয়াংস মডুলাস দিয়ে। তো ইয়াংস মডুলাসের ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবা। এটার ফর্মুলা হচ্ছে, এটাকে ইটা দিয়ে প্রকাশ করে, এটাকে ইটা বলে। হ্যাঁ, তো এটা হইতেছে তোমার তোমার ওই যে আমরা ক্রিন্তন পীড়ন শিখছি আর ক্রিন্তন বিকৃতি শিখছি, তাহলে পীড়ন বা বিকৃতি সবগুলো ফর্মুলা সেম। আর এটার ক্ষেত্রে এফ বাই এ হবে। আর ওটার ক্ষেত্রে আমাদের ক্রিন্তন বিকৃতি কি ছিল? থিটা। থিটা মানে কি? ওই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা একটা এ এ প্রাইম বাই বিবি প্রাইম এই টাইপের একটা শিখছি, এটাই ওই থিটাটা এখানে বসায় দেবা রেডিয়ানে। এটা রিলেটেড অত বেশি ম্যাথ আসে না। আর আমি ইনশাল্লাহ এটা দিয়ে একটা ম্যাথ করাবো, সমস্যা নেই। জাস্ট ফর্মুলাটা এখন মাথায় রাখো। এরপর আসতেছে হচ্ছে আমাদের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এটা জানোই, আয়তন পীড়ন বাই হইতেছে আয়তন বিকৃতি হইতেছে কি? আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এটার আরেকটা ইয়ে আছে, বিপরীত আরেকটা আছে, সেটা হচ্ছে সংনাম্যতা। ওটাতে আমি আসতেছি। আয়তন গুণাঙ্ককে নর্মালি কে দিয়ে প্রকাশ করে, এটা আলাদা কোনো নাম নাই। এটা ফর্মুলা হচ্ছে এফ বাই এ বাই বি বাই বি, ছোট হাতের বি বাই বি। আর তুমি চাইলে এখানে এফ বাই এ আছে না, এটাকে চাইলে কি লিখতে পারা যায়? ধরো প্রেশার লিখতে পারা যায়, যেহেতু এটার সাথে আয়তনের সাথে রিলেটেড। এটা একটু খেয়াল রাখবে, মাঝে মাঝে তোমাকে প্রেশার দিয়ে দেবে, তখন এটা বের করতে বলবে। তো এটা একটু খেয়াল রাখবা। বি বি বাই বি। প্রেশার ইকুয়াল কি জানি, চাপ ইকুয়াল আমরা কি জানি? এফ বাই এ। ওটা থেকে এটা আসছে আর কি, শুধু আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে। আবার ওগুলাতেও অ্যাড করিও না। তো এখানে আমরা আয়তন হিসেবে কি, ক্ষেত্রফল হিসেবে আমরা ধরো একটা গোলক গোলক বা আর ব্যাসার্ধের গোলক যদি থাকে, এটা একটু নোট ডাউন করে রাখবো। আর ব্যাসার্ধের গোলক যদি থাকে গোলক, তখন এটার ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? 4 পাই আর স্কয়ার। এটা দিয়ে তোমাকে ম্যাথ দিতে পারে। ফর্মুলা গুলো একটু লিখে রাখো। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ক্রিন্তন বিকৃতি, এগুলো সব সময় শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। কঠিন পদার্থ। কারণ তুমি দেখো, তুমি কি তরলকে কি তুমি ওভাবে মানে একটু হেলাইতে পারবা? তরলকে কি হেলানো যায়? বা বায়ুকে তো হেলানো যাবে নাকি? সেরকম শুধু কঠিন পদার্থকে তো তুমি চাইলে একটু একটা অ্যাঙ্গেলে মোচড় দিতে পারবা, বা ধরো একটা মোচড় দিয়ে তুমি কঠিন পদার্থকে কার্ভ শেপ করে ফেলতে পারবা। কিন্তু তুমি তো তরল ক্ষেত্রে গুলো ওরকম করা তো সম্ভব না, তাই না? লজিক্যালি একটু চিন্তা করলে তুমি নিজে বুঝতে পারবা। এটা ছিল হচ্ছে তোমাদের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এটার একটা বিপরীত রাশি আছে, সেটা হচ্ছে সংনাম্যতা। সংনাম্যতার ডেফিনেশনটা মাঝে মাঝে আসে। সংনাম্যতা, এটা হচ্ছে আয়তন বিকৃতি। হ্যাঁ, তরল আর গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তনের হইতে পারে। হম হম হম। কেন ওই যে কঠিন পদার্থ কেন হবে না? হ্যাঁ, কঠিন পদার্থের হবে না বলতেছিলাম, মানে তরল আর গ্যাসীয় হ্যাঁ হ্যাঁ পদার্থের হ্যাঁ ক্ষেত্রে তো হ্যাঁ প্রথম দুটা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি। ঠিক আছে, তো এটা ঠিক আছে। তাহলে সংনাম্যতা কি জানি আমরা? 1 বাই আয়তন গুণাঙ্ক, মানে 1/k। জাস্ট এটা একটু ডেফিনেশনটা মাথায় রাখবা। আয়তন বিকৃতি ভাগ আয়তনের পীড়নকে সংনাম্যতা বলে। এটা মাঝে মাঝে তোমাকে দিয়ে দেয়। আর হইতেছে তাৎপর্য। আর এখানের পদার্থের গাঠনিক দ্রব্যে ক্ষতে বেশিরভাগ ক্ষেত্রে তাৎপর্যগুলো আছে যে সীসার আয়তন গুণাঙ্ক 1.6 ইন্টু 10⁻10 বলতে কি বুঝি? তাহলে সীসার একক আয়তন বিকৃতি সৃষ্টি করতে এত মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর এত নিউটন বল প্রয়োগ করতে হয়। তুমি একটা শিখবা, একটা শিখে বাকি সবগুলো ওটা দিয়ে কাজ চালাতে পারো। দেখো, এটাতে কিন্তু ইজি করে লেখছে। ইয়ং এর গুণকের কথা কিন্তু একটু কঠিন করে লেখছে। তুমি চাইলে এটা লিখতে পারো যে সীসার একক আয়তন বিকৃতি সৃষ্টি করতে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর এত বল প্রয়োগ করতে হয়। এর আগেটার ক্ষেত্রেও তুমি এটা লিখে দিতে পারো, ইয়াংস মডুলাসের ক্ষেত্রে মডিফাই করে, যে ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার মিটার ইনভার্স 2 বলতে বোঝায় হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য। আর এই তোমার ধরো, এটা কিভাবে লেখা যাবে আপু? হুম, হুম, হুম।
দেখো তো এটা আগের মতো করে লেখা যাবে নাকি। আয়তবৃত্তের সমকক্ষে আর হচ্ছে একক আয়তন বিকৃতি সৃষ্টি করতে। হ্যাঁ হ্যাঁ, ওটাও লেখা যাবে। এটা হবে হচ্ছে সীসার, ধরো তোমার ইস্পাতের এই ইয়ং এর গুণাঙ্ক এত নিউটন পার মিটার ইনভার্স টু বলতে আমরা বুঝি ইস্পাতের একক দৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে এত 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর এত নিউটন বল প্রয়োগ করতে হয়। এভাবে লিখতে পারবো না? তো এটা একটু খেয়াল রাখবা যে একটা শিখবা একটা দিয়ে সবগুলো কাজ চালাতে পারো। ঠিক আছে। তো এই পুরো হচ্ছে একটা তোমার থিওরি আছে যেটা হচ্ছে কি ইস্পাতের থেকে ইস্পাত রাবার হতে বেশি স্থিতিস্থাপক, বেশি স্থিতিস্থাপক। এটা এভাবে লেখা যায় যে ধরো ইস্পাতের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি, এই জন্য হচ্ছে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা মানে কি, যেটাকে তুমি হচ্ছে সহজে প্রসারিত বা সংকুচিত করতে পারবো না, তাই না? ইস্পাতকে তো নর্মালি প্রসারিত সংকুচিত করতে আমাদের এমনি কষ্ট হবে না। ঠিক আছে। তাহলে এখানে কি লেখছে দেখো, সর্বাধিক বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা দানের ক্ষমতা যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। তো ইস্পাতের বাধা দানের ক্ষমতা বেশি, এই কারণে হচ্ছে ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। এটা হচ্ছে তোমার থিওরি গেল। এখন তুমি যদি এটা ম্যাথমেটিক্যালি দেখাতে চাও, তোমাদের এই ফার্স্ট দিন তুমি কোয়েশ্চেন করছিলা, আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে এটা দেখানো যায়। এখন দেখো ইয়ং এর গুণাঙ্ক দিয়ে এটা দেখাইছে, জাস্ট নর্মাল এখানে যেটা দেখাইছে ওটাই দেখাই দেবা। একটা দিয়ে আরেকটা ভাগ করবা, ভাগ করার পরে যেটা আসবে তুমি বলবো হচ্ছে এটা এ, দৈর্ঘ্য যে চেঞ্জ হয়, দৈর্ঘ্যের যে চেঞ্জ হয় ওটা হচ্ছে রাবারের ক্ষেত্রে বেশি, যার কারণে হচ্ছে এটা থেকে এটা বেশি স্থিতিস্থাপক হয়। আমি জাস্ট ক্যালকুলেশনটা একবার লেখাই দিচ্ছি কারণ এটা মাঝে মাঝে ক্ষতে আসে। ধরো ইস্পাতের ক্ষেত্রে ইয়াঙ্গের গুণকে আমরা ওয়াইএস দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে FL/A/LS। আর হচ্ছে তোমার রাবারের ক্ষেত্রে ওয়াই আর FL/ALR। ঠিক আছে। আর তুমি এখানে একটা চিত্র এঁকে দিতে পারো, তাড়াতাড়ি আঁকবা, এগুলো সময় নেই তো। এটা হচ্ছে ধরো তোমার ইস্পাত, কি লাগতেছে, এটা হচ্ছে তোমার ধরো ইস্পাত, আর এটা হচ্ছে তোমার ধরো রাবার। কলমটা কি আছে, এটা হচ্ছে ধরো তোমার রাবার। তো তুমি দেখাবা যে এদিকে তুমি ফোর্স দিতেছো, এদিকে তুমি ফোর্স দিতেছো, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, এভাবে একটু দেখাবা একটা ডট ডট দিয়ে, যে দৈর্ঘ্য বিকৃতি হয়েছে হচ্ছে এতটুকু, L/R। আর ইস্পাতের ক্ষেত্রে হচ্ছে এটা কম হবে, হ্যাঁ, ম্যাপ বল দিছো, এটা একটু কম হবে, এটা LS হবে। তো এখন আমরা যদি একটাকে একটা দিয়ে ভাগ দিই, YS/YR, তাহলে কি আসছে, FL/ALS ইন্টু কি হবে, ওটা যাচ্ছে FL/ALR ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের, এই কাটা FL কাটা। ক্ষেত্রফল কিন্তু দুইটারই সেম হতে পারে, স্বাভাবিক জিনিস, কারণ তুমি দেখো ক্ষেত্রফলের সাথে তো কোনো ঘনত্বের সাথে সম্পর্ক নাই, তো সেমই থাকবে। তাহলে এখান থেকে কি আসছে, LR/LS। তুমি চোখে দেখে বুঝতেছো LR টা বড়, LR টা যদি বড় হয় তাহলে আমরা এখান থেকে ওয়াইএস কি লিখতে পারি, ওয়াইএস ইজ ইকুয়াল টু হচ্ছে LR/LS ইন্টু ওয়াইআর। এই যে রাশি যেটা আছে এখন LR/LS, এটা কি সবসময় কি 1 থেকে বড় হবে না স্বাভাবিক? কারণ LR টাও যেহেতু বড়, তো নিচে তুমি যা দিয়ে ভাগবে এটা তো লেস গ্রেটার দেন 1ই হবে। তাহলে গ্রেটার দেন 1 হওয়ার মানে কি, ওয়াইএস টা অলওয়েজ বড়, মানে কি স্টিলের ইয়ং গুণাঙ্ক বেশি, যার কারণে এটা স্থিতিস্থাপকতা বেশি। এইভাবে তুমি 2 নম্বরের জন্য আসলে এটা একটু দেখা দিতে পারো, এখানে মার্কস কাটার কোনো আর সুযোগ থাকে না। ঠিক আছে, বুঝছো নাকি এই ঝামেলা লাগছে এটা, বুঝছো এটা? ভাই আমরা যদি ওয়াইআর কে ওয়াইএস দিয়ে ভাগ করি? তোমার যে ইচ্ছা, তুমি যা ইচ্ছা তা করবো, সমস্যা তো নাই। তুমি জাস্ট দেখাবো হচ্ছে ইয়াংস মডুলাস স্টিলের বেশি, এভাবে দেখা দেবো যে LR অলওয়েজ গ্রেটার দেন
LR LA by L is greater than 1. So YS greater than YR. এটা একটু খাতায় তুলো। এরপর একটা ম্যাথ দেখাবো। ম্যাথ যেগুলো সেগুলো কি বুঝতে কোনোটা সমস্যা হয়েছে তোমাকে বলো তো দেখি। কোনো কি সমস্যা হয় ম্যাথ করতে? যাই হোক, সমস্যা হোক বা না হোক, আমি একটা ম্যাথ করাই দিচ্ছি এখান থেকে, যেহেতু এতগুলো থিওরি ভাই পড়ছি। একটা প্রশ্ন ছিল, বলো। ভাই LS বাই LR কি 1 এর চেয়ে বড় হবে নাকি ছোট হবে? তোমাকে আমি পেজ খুলে দেখাচ্ছি, দেখো এখানে তুমি কি কি দেখতেছো? LR LS বাই LR তো 1 এর চেয়ে ছোট হবে, তাই না? কেন? কারণ দেখো LR টা বড় হবে না, ধরো রাবারকে টানলে বেশি প্রসারিত হয় নাকি ইস্পাতকে টানলে বেশি প্রসারিত হয় বলো তো? তো তাহলে এর নিচের কোয়ান্টিটিটা যদি বড় হয়, ধরো তুমি LS যদি ধরো তোমার 5 হয়, তাহলে LR হচ্ছে তোমার 15। তাহলে 5কে 15 দিয়ে ভাগ দিলে এটা তো সবসময় 1 থেকে ছোটই হবে। মানে বড় জিনিস দিয়ে যদি উপরের ছোট জিনিস দিয়ে ভাগ দাও, তাহলে এটা সবসময় 1 এর থেকে কমই হবে, তাই না? বুঝছি ভাইয়া। এখন তাহলে হচ্ছে একটা ম্যাথ করি, 7.1, এটা তোমাকে হোমওয়ার্ক দিছিলাম, এরপর আমি একটা জিনিস দেখাই দিচ্ছি। সিম্পলি বলছে হচ্ছে এত মিটার মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মিলিমিটার স্কয়ার যেখানে দেখবা সেটা হচ্ছে ক্ষেত্রফল। একটি ইস্পাতের দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য 5% বা 5 শতকরা 5 ভাগ বৃদ্ধি করতে হবে। দেখো বলছে হচ্ছে কি 5% বৃদ্ধি করবে, যেখানে তুমি দেখবা হচ্ছে তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করতে হলে দেখবা সেটা হচ্ছে তোমাকে, এর মানে হচ্ছে এখানে বিকৃতি দেওয়া আছে। এটা একটু মাথায় ঢোকায় ফেলবে একদম। এটা কনসেপ্ট হচ্ছে এটাই, 5% মানে আমরা কি জানি, 5/100। যেখানে দেখবা একটু মাথায় ঢোকায় ফেলো, নোট করে, যে ইস্পাতের তারের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি মানে হইতেছে বিকৃতি এত করা। এরপর তোমাকে এখানে বলছে হচ্ছে কি বের করতে, যে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যেগুলো দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, ইয়াংস মডুলাস তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। 2 × 10⁻11, শুধুমাত্র পারলে একটু ইস্পাতেরটা একটু মুখস্থ করে রাখবা। ইস্পাতেরটা ইস্পাত ছিল, হ্যাঁ, ইস্পাতের ইয়াংস মডুলাসটা মুখস্থ করে রাখবা একটু, কারণ মাঝে মাঝে স্যাররা দুষ্টামি করে না, মানে দেয় না। ইস্পাত কমন তো সেজন্য 2 × 10 যদি পারি 11, তো বেশি কঠিন কিছু না। তাহলে আমরা ফর্মুলা কি জানি, বের করতে বলছে কি এফ। তাহলে এফ বের করার একটাই ফর্মুলা আমরা জানি, এতক্ষণ ধরে শিখে আসছি, ওয়াই ইজ ইকুয়াল টু কি জানি, এফ বাই এ বাই এল বাই এল। তোমার এখানে সবকিছু দেওয়া আছে, এফ বের করবা। এখানে শুধু কেমনে বের করা যায় দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কি আছে এখানে, এফ বাই 1 মিলিমিটার স্কয়ার কে মিটার স্কয়ারে প্রকাশ করলে কত আসতেছে তোমার, tan−6। এটা তো বুঝো যে 1 মিলিমিটার স্কয়ার কি কেমনে মিটার স্কয়ারে নেবো, এটা বুঝো নাকি আরেকবার বলবো, একবার বলছিলাম। হুম? বুঝি ভাইয়া। এগুলো বুঝলে হবে, সব জিনিস। এরপর আরেকবার বিকল্প করতেছি, ধরো তোমাকে বলছো কি 1 মিলিমিটার স্কয়ার, তাই না? এটাকে তুমি মিটার স্কয়ারে নেবা, তাহলে মিটার স্কয়ার কোয়ান্টিটিটা বড়, হুম, যার কারণে তোমাকে এটা ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিতে হলে তুমি দেখো 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার,
তাহলে হচ্ছে কি 1 মিলিমিটার স্কয়ার আসে। তাহলে মিলিমিটার থেকে মিটারে নিতে কি দিয়ে ভাগ দিতে হয়? 1000, তাই না? 1 বাই তাহলে 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে 1 মিলিমিটার কাটা। এরপরে আরেকটা মিলিমিটার কাটতে হলে আরেকটা 1000 দিয়ে ভাগ দেব। তাহলে উপরে কি চলে আসবে? মিটার ইনটু মিটার। তাহলে আস্তে আস্তে হচ্ছে কি 10⁻6 মিটার স্কয়ার। এটা একটু খেয়াল রাখি। ম্যাথগুলো ইজি আছে বলা যায়। তারপরে 7.3 একটু করবা, নিজের মতো করে করবা, এখান থেকে দেখে করার কোনো দরকার নাই। এখানে একটাই ট্রিক যে হচ্ছে সমান বল দিয়ে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 3 গুণ হয়। প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, ধরো প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L1, দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2। বলছে কি প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ, বুঝছো? তাহলে L1 কি হবে? 3L2। এভাবে ম্যাথটা করবা। হ্যাঁ, এটা যদি না পারো আমাকে বলবো, আমি করাই দেবো। এভাবে করবা, L1 3L2 এভাবে করবা। তাহলে হচ্ছে এখানে যেটা করছে, এখানে একটু মুখস্থ টাইপের লাগছে আমার কাছে। এখানে লেখা নেই কি দৈর্ঘ্য বৃদ্ধি L1 দিছে, দৈর্ঘ্য বৃদ্ধি L2। তুমি L2 এর জায়গায় ধরো তুমি চাইলে তুমি এখানে L1 যদি L ধরো, হ্যাঁ L1 যদি তুমি L ধরো, না L1 L ধরলে তো তাহলে ঝামেলা যেতেছে। L1 3L2, তাহলে L2 যদি তুমি L ধরো এখন, তাহলে L1 কি ধরতে পারো? 3L। তুমি যদি L দিয়ে যদি তুমি রিপ্লেস করো, তাহলে L টা নিচে নিচে কাটাকাটি যায়। ম্যাথ একবার করো, এরপর যদি না বুঝো আমাকে বলবা। এই টিপস তোমাকে এখানে বলে দিছি আমি। তো 7.4 এখন আছে, 7.4 এটা আমাদের একবার সিসিপিসির পরীক্ষায় দিছিল। হ্যাঁ, এটা সেজন্য মনে আছে এখনো। তো 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে, ঘনক যেহেতু বুঝি, তাহলে আমার ঘনকটা এঁকে দেখানোটা দরকার। ঘনক পাওয়ার কাজ আমায় একটা চতুর্ভুজ আঁকবো, এরপরে দিকে একটু বাঁক করে আঁকবো। এখানে দেখা দিচ্ছে আমাকে ফলো করলে হয়ে যাবে। ঘনক ভার্সিটি লাইফে ইঞ্জিনিয়ারিং পড়লে ঘনকটা অনেক বেশি কাজে লাগে। যাই হোক, তাই 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, বাহু মানে কি? এটা হচ্ছে 30 সেন্টিমিটার। হ্যাঁ, 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করে এত ডিগ্রি কিন্তন কোণ সৃষ্টি করা হলো। তাহলে কিন্তন কোণ মানে কি? থিটা। থিটা কত বলছে? 0.01 ডিগ্রি, তাই না? অ্যালুমিনিয়ামের কৃন্তন গুণাঙ্ক এটা হচ্ছে কত? 7 × 10⁻11 9 per সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, বলছে হচ্ছে কি প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। আমাদের মোটামুটি সবকিছুই বলা যায় দেয়া আছে। আর ঘনকের ক্ষেত্রফল হচ্ছে কত? ঘনকের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। হ্যাঁ, বাহু স্কয়ার। আর আয়তন হচ্ছে বাহু কিউব। মাথায় রাখবে, মাঝে মাঝে ঘনকের আয়তন কাজে লাগতে পারে। বাহু কিউব মানে কি? তুমি ধরো ঘনকের একটা বাহু ধরলা A, তাহলে এটা হচ্ছে A স্কয়ার আর এটা হচ্ছে A কিউব। খেয়াল রাখবো। তো তাহলে তোমার এখানে কি কি করা লাগবে? কত বলছে কি F = what? তাহলে আমরা কি জানি? এটা কি F/A/θ। এটা আমরা শিখে আসছি। তো দেখো এখানে আমাদের বের করতে বলছে, তাহলে আমরা F কে ওই পাশে নিয়ে যাই। তাহলে F কত আমরা লিখতে পারতেছি এখানে? n এটা a θ। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেয়া আছে 7 × 10⁻11। তো আমরা এটাকে ডাইনে রাখতেছি। ডাইন মানে কি? ডাইন হইতেছে তোমার সিজিএস এককে বলের প্রকাশ। তাইলে সিম্পলি আমাদের যে তোমার ক্ষেত্রফল বা এ আছে, এই দিয়ে ক্ষেত্রফল প্রকাশ করছি। তাহলে এই যেগুলো আমরা চাইলে কি লিখতে পারি? 3 × 3 বা 3 স্কয়ার, তাহলে হচ্ছে কত? 9 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা সবকিছু সেমই রেখে দিই। সবকিছু সেম বলতে একক আর চেঞ্জ করতেছি না, এমকেএস এ দিতেছি না, সিজিএস এ রেখে দিলাম। তাহলে এটা আমরা কি জানি? 7 × 10⁻11 × 9। এরপরে দেখো এখানে তোমাকে কি দিছে? রেডিয়ান, তাই না? তুমি চাইলে এককে যদি বেশি ঝামেলা হয়, এককগুলো এখানে লিখবা যে 9 per সেন্টিমিটার স্কয়ার ইনটু 9 সেন্টিমিটার স্কয়ার। এরপর আমাদের কি আছে? থিটা। থিটা কি দেয়া আছে? দেখো এখানে আমার থিটাতে একটু ঝামেলা করছে। থিটা দেয়া আছে হচ্ছে 0.01 ডিগ্রি। এখন দেখো ডিগ্রি দিয়ে তো আমরা ক্যালকুলেশন করি না। আমরা সবসময় যখন তুমি নর্মাল মানে ক্যালকুলেশন করবো, এটাকে সবসময় রেডিয়ানে নিতে হবে। তাহলে রেডিয়ানে নিতে হলে আমরা কি জানি? ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে হচ্ছে π/180 দিয়ে গুণ করা লাগে। এটা তো স্বাভাবিক জিনিস। ত্রিকোণমিতিতে আমরা শিখে আসছি রেডিয়ান।
তাহলে আমরা এটা এখানে বসাই দিলাম, কিন্তু কত হবে তাহলে 0.01 পাই বাই 180। পায়ের মান এখানে আবার 180 বসাই দিও না, পায়ের মান এখানে 3.14। খেয়াল রাখিও। হ্যাঁ, তো দেখো এখানে সেন্টিমিটার স্কয়ার কাটা একক, তাহলে আর এককের ঝামেলা নাই। এখান থেকে তোমার বইয়ে যেটা আনসার দিছে এটা একটু দেখবা মিলে নাকি। 1.1 × 10⁹ এখানে একক কি বাকি আছে, ডাইন, তো সেটা ডাইনটা এখানে বসাই দেবো। আচ্ছা, এই ম্যাথের কোনো পার্টে যদি বুঝতে সমস্যা লাগে তাহলে আমাকে জানাও। সহজ না, খেয়াল রাখবা ফর্মুলাটা একটু। আর ঘনকের ক্ষেত্রফল, এটা আমি বলে গেছিলাম পরীক্ষার হলে, মনে আছে এটা? ঘনকের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, আয়তন হচ্ছে কিউ। ওকে, তাহলে সমস্যা না থাকলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, আমি একটু আসতেছি, ছোট ভাই ডাকতেছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এই এটা শেষ করতে হচ্ছে আর এক ক্লাস লাগবে তোমাদের, ইনশাআল্লাহ পুরো শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। এরপরে তোমরা ম্যাথ করবা বোর্ডের, দেখো সমস্যা হবে না, এখানে বোর্ডের ম্যাথ গুলো অত কোডিং করে না আর কি। হ্যাঁ, তো এখন আমাদের নেক্সট টপিক হইতেছে তারের প্রসারণের কৃত কাজ। তুমি চাইলে এটা ফর্মুলা মনে মুখস্থ রেখেও কাজ চালাই দিতে পারবা, ওটা আমি একটু ডেরিভেশনটা একটু দেখাবো। তো কি লেখছে একটু, ওটা একটু রিং করো। কোন বস্তুর বিকৃতি ঘটাতে হলে বস্তুর একটি, ভাইয়া হ্যাঁ 7.3 এর ম্যাথে যেটা বলছে যে প্রথমতে দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টি 3 গুণ হয়, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বলতে কি বিকৃতিটাকে বুঝাইছে? না 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 না, এটা হচ্ছে নর্মালটা। L1 = হবে 3L2, ঠিক আছে? দৈর্ঘ্য বৃদ্ধি বলছে, বৃদ্ধি। ছোট হাতে এল আমরা কি বলি, দৈর্ঘ্য বৃদ্ধি না? হ্যাঁ, সেরকম হলে তো 7.1 এর ম্যাথেও বলা হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি, না না না, এটা দৈর্ঘ্য 5% বৃদ্ধিটা দৈর্ঘ্য তোমাকে, বৃদ্ধি করা হলো। তো ওটা হচ্ছে দুইটার মধ্যে পার্সেন্ট দিয়ে ডিফারেন্সটা বলছে। কখন? হুম। ওটা তোমাকে পার্সেন্ট দিয়ে বলে তখন মনে করবো হইতেছে তোমাকে বিকৃতি বলছে, যখন পার্সেন্ট ছাড়া থাকবে তখন হচ্ছে নর্মাল ভাবে করবা। ঠিক আছে? জি ভাইয়া। হুম, ইয়া লাগিও। ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে অঙ্ক মিলবে, L1 = 3L2 দিলে অঙ্কটা দিলে যাবে। এখন দেখো তারের প্রসারণের কৃত কাজ, ওটা একটু খেয়াল রাখবা, পার্সেন্টটা এটা একটু বলায় না। হ্যাঁ, তো কোনো কিছুকে যদি তুমি বিকৃতি ঘটাতে চাও তাহলে হচ্ছে একটা শক্তি লাগে। তো কোনো কিছুকে শক্তি দিলে তো ওটার মধ্যে কিছু শক্তি স্টোর হয় স্বাভাবিকভাবে। তো ওটা ছেড়ে দিলে, ধরো তুমি একটা রাবারকে টানলা, সেটা কিন্তু আবার সংকুচিত হচ্ছে, তাই না? তুমি টানার টানার ক্ষেত্রে যে শক্তিটা লাগাইছো সেটা কিন্তু আবার রাবার যখন সংকুচিত হবে প্রসারিত অবস্থা থেকে, তখন কিন্তু সেটা আবার ব্যাক দেবে, তাই না? তো এটা এখানে শক্তিটা হচ্ছে আমরা কত কাজ করছে রাবার, এটা হচ্ছে আমরা নর্মালি ক্যালকুলেট করব। তো এখন দেখি, তো তোমার কাছে একটা এল দৈর্ঘ্য ও হচ্ছে এই ক্ষেত্রফল বিশিষ্ট সরু তারকে আমরা হচ্ছে যে একটা অবলম্বন থেকে চলাইছি। আর একটা সহজভাবে কিন্তু আমরা বোঝানো যায়, তোমার বলি। হুম, দেখো এটা ইজিলি বোঝার ট্রাই করবা। ধরো তোমার কাছে একটা সরু তার আছে, এরকম।
আচ্ছা, এটা একটা সোজা তার, এটা এখানে আঁকা যাচ্ছে না কোনো মতে, কি হয়েছে আল্লাহ জানে। এটা হচ্ছে একটা তার, সরু তার, এটা হচ্ছে তোমার একটা তার। তো আমরা হচ্ছে এটাকে একটা এফ বল দিয়ে প্রসারিত করবো। হ্যাঁ, এফ বলে আমরা প্রসারিত করব। তো প্রসারিত করার ফলে এটা হচ্ছে এতটুকু বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমি এখানে সুন্দরভাবে আঁকতে পারতেছি না, একটু বুঝে নেবো। এতটুকু বৃদ্ধি পাবে, তোমার এটা হচ্ছে এল পরিমাণ বৃদ্ধি পাইছে। তো আমরা যখন ইন্টিগ্রেশন করে এটা বের করবো, আমরা হচ্ছে এটা একটা একদম ছোট অংশ বিবেচনা করবো। এটা যে বৃদ্ধি হয়েছে, এটা এটা এল পরিমাণ, বড় হাতের এল পরিমাণ, ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি হয়েছে। তো আমরা হচ্ছে, তুমি দেখছো ইন্টিগ্রেশন আমরা যখন করি, তখন হচ্ছে আমরা কোনো কিছু থেকে ছোট একটা অংশ কল্পনা করি, একদম ছোট ছোট অংশ কল্পনা করলে আমরা এটাকে কি লিখতে পারি, ডিএল। এখান থেকে একটা ছোট অংশ নিয়ে নিছি। হ্যাঁ, ধরলাম হচ্ছে ছোট অংশ বৃদ্ধি আমরা কল্পনা করছি, এটা হচ্ছে ডি ছোট হাতের এল। তুমি তো জানোই ডিফারেন্সিয়েশন মানে কি, ছোট ছোট করা। তাহলে ডিএল দিয়েও কি বোঝাতে, ছোট পার্ট। তাহলে তুমি এফ বল দিয়ে ডিএল পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ, মানে দৈর্ঘ্য পরিবর্তন করছো বা বৃদ্ধি করছো। হ্যাঁ, আদি অবস্থা থেকে ডিএল পরিমাণ বৃদ্ধি হয়েছে। তাইলে আমরা কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কাজ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস। এটা পড়ো নাই? এটা তো পড়ছো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিএল। ডি ডাব্লিউ কেন, ছোট ছোট এই ছোট দৈর্ঘ্য পরিবর্তনের জন্য ছোট কাজ ধরতেছো। হ্যাঁ, একদম অল্প একটু কাজ। তো এরপরে দেখো, তো এখন দেখো আমরা এখন এটাকে, মানে এটাকে কত পরিমাণ বড় করছি। দেখো এই পজিশনে আমাদের এই যে তারের পজিশন কত ছিল, 0। তার এই পজিশনে 0 হবে, আর এই পজিশনে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এল হবে না, তাই না? এল তো হওয়ার কথা। বা তুমি এই পজিশন ধরলে আমি ভুল বলতেছি, এই পজিশন না, এই পজিশনে তারের কোনো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই পজিশন যখন থেকে যখন যখন কোনো বল প্রয়োগ করতে হয় নাই, এই পজিশনে কি এটা 0 হবে না? হ্যাঁ, বুঝছো মানে, এ দেখো এই পজিশনটা হইতেছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কোনো ছিল না, যার কারণে এই পজিশনটাকে আমরা 0 ধরতেছি। এই পজিশনে তারের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে এল পরিমাণ। তাহলে এই পোর্শনটাকে, এখান থেকে এই পোর্শনটাকে আমরা কি বলতে পারতেছি, এল ইজ ইকুয়াল টু এল। আমাদের বলছি কি, তার প্রসারণে কিছু কাজ, প্রসারণ আমরা কতটুকু করছি, এতটুকু এতটুকু তো প্রসারিত করছি। তাহলে এতটুকু পরিমাণ আমাদের কাছে, দেখো এতটুকু প্রসারিত করার জন্য আমাদের দুইটা লিমিট পাইছি আমরা, এল ইজ ইকুয়াল টু এল থেকে 0 পর্যন্ত আমরা প্রসারিত করছি, 0 থেকে এল পর্যন্ত আমরা প্রসারিত করছি। তাহলে তুমি চিন্তা করতেছো এখানে লিমিট কি হবে, এল থেকে 0 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা উভয় পাশে হচ্ছে ইন্টিগ্রেশন সাইনটা নিছি। হ্যাঁ, উভয় পাশে ইন্টিগ্রেশন নিতেছি, এটা থেকে এটাই আসছে এফডিএল। তো তুমি বুঝতে পারতেছো এখানে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে 0 থেকে এল পর্যন্ত। কারণ কি, প্রসারিত করছি আমরা 0 থেকে এল পর্যন্ত, সিম্পল একটা ছোট অংশ নিছি, 0 থেকে এল পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব, কাজ শেষ। এখন এখান থেকে কেমনে আমরা, এখান থেকে আমাদের কাজ কি, ডাব্লিউ বের করবো। এখান থেকে আমাদের কাজটা কি, ডাব্লিউ বের করবো। কেমনে বের করবো এটা একটু দেখাবো, আগেও দেখাইছি, এখন আরেকবার দেখাচ্ছি। এর একবার হয়ে যাক, সমস্যা হলে এটা দেখে নেবা। ইন্টিগ্রেশন এর ডিএক্স আমরা কি জানি, এক্স স্বাভাবিক। তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ তাহলে কি, ডাব্লিউ। বুঝছো? তাহলে এটাকে কতটুকু, কত লিমিট কত হবে, 0 থেকে এল এফ ডিএল, ডাব্লিউ চলে আসে। তাহলে আমরা এতটুকু পাইছি। তো তোমাকে তো সবসময়, তোমাকে তো একটা সূত্র বের করতে হবে, তাই না? তো ফর্মুলা বের করার জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এফ বাই এ বা এল বাই এল। কেন কেন আমরা এখানে এই ইয়াংস মডুলাস কেন হিসাব করতেছি, কারণ তুমি এটাতে একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি করাচ্ছ। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলে কি হবে, ইয়াংস মডুলাস হবে। তাহলে এখান থেকে আমরা এফ কি লিখতে পারতেছি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি, কত আসছে স্যার, ওয়াই এ এল বাই এল। এটা এখানে আমরা রিপ্লেস করে দিলাম, এল 0 ওয়াই এ এল বাই এল। কেন এখানে ওয়াই এ এল বাই এল কেন, এটা হচ্ছে এখন কোশ্চেন, কেন আমরা রিপ্লেস করছি। কারণ হচ্ছে দেখো, এখানে এখানে তোমার অপারেটর কি আছে, ডিএল আছে। তুমি কি এফ কে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো, এটা তো সম্ভব না। তাহলে একটা এল টার্ম নিয়ে আসতে হবে। তাহলে ছোট হাতের এল টার্ম কোথেকে আসতেছে, আমাদের এই এফ ইজ ইকুয়াল টু ওয়াই এল বাই এল লিখলে এটা আসতেছে। তাহলে দেখো আমাদের ওয়াই এ বাই এল কি হবে, ওয়াই এ বাই এল হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে 0 থেকে এল এল ডিএল। তাহলে আমরা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কি শিখছি, এটা হচ্ছে, দাঁড়াও,
এল স্কোয়ার বাই 2, এটা তোমরা শিখে আসছো এল 0, এটাই। তাহলে যেগুলো কি হবে, আমরা একটু 4 আসতেছে, আমরা 4 তো আসার কথা না, এটা এল, এটা 2 ভাবছি। তাহলে এখান থেকে কি লেখা যায় ওয়াই এল ইন্টু এল স্কোয়ার বাই 2 লেখা যায় না? তাহলে এখান থেকে কি আসবে, সেটা এল, এটা আমি বারবার 2 ভাবতেছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটা হচ্ছে তোমার কৃত কাজের সূত্র। তাই একটি তার প্রসারণ করলে, একটি যদি সরু তারকে তুমি প্রসারিত করো, তাহলে কৃত কাজ হবে হচ্ছে কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এটা দিয়ে ডিরেক্ট ম্যাথ আছে, বুঝছো? ডেরিভেশনটা একটু হলেও বুঝছো, আমাকে একটু বলো ডেরিভেশনটা বুঝছো নাকি বুঝো নাই, একটু কেমনে ফিজিক্সের ডেরিভেশন গুলো আসে। বুঝছো নাকি অনেক গ্যাঞ্জাম লাগছে? অনেক যদি গ্যাঞ্জাম লাগে শুধু ফর্মুলাটা একটু মুখস্থ রাখলে হবে। বুঝছো নাকি ডিনার করতে চলে গেছো? হ্যাঁ, বুঝছি ভাইয়া। ঠিক আছে। তাহলে এটা একটু তুলে নাও, 2 মিনিট সময় দিছি, এটা একটু তুলে নাও। নতুন মিটিং এখন ওপেন করবো আবার, আর একটা টপিক পড়াবো, পয়সন রেশিও, এরপরে শেষ। এটা একটু খাতায় তুলে নাও।